সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢোকার দরকার কি, প্রশ্ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। ঢুকতে দিতে সমস্যা কোথায়, পাল্টা প্রশ্ন বিএনপির স্থায়ী কমিটির সদস্যের। নিজেদের অস্তিত্ব জানান দিতেই বিএনপি লিফলেট বিতরণ করে বলে মন্তব্য আওয়ামী লীগের। সরকারকে বিদায় করায় এখন প্রথম কাজ, বলছে বিএনপি। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয়, রাজনীতির নানা বাহাস। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি। আছেন মুস্তফা কামাল, লেখক ও সাংবাদিক, এবং নজরুল ইসলাম বাবু, এমপি, হুইপ, জাতীয় সংসদ। দর্শক, আপনারা আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এই জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। কিরগিজস্তানে মিশরের ছাত্রদের সঙ্গে স্থানীয়দের দ্বন্দ্বের বলি বিদেশি শিক্ষার্থীরা। খুঁজে খুঁজে মারধর করা হচ্ছে নিরীহ ছাত্রদের। 4 পাকিস্তানি শিক্ষার্থী নিহত, আটক 4। রাজনীতির মাঠে এবার অর্থনীতির বাহাস। সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে ঢুকতে হবে কেন, জানতে চান ওবায়দুল কাদের। সরকারের চুরি লুকাতেই এ বাধা, অভিযোগ বিএনপির। পাবনায় বাড়ি থেকে তুলে নিয়ে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ। 24 ঘণ্টাতেও নেই গ্রেফতার। রাজধানীতে জুজুৎসু অ্যাসোসিয়েশনে একাধিক নারী খেলোয়াড়কে ধর্ষণ, সাধারণ সম্পাদক গ্রেফতার। ফের অশান্ত পাহাড়। রাঙামাটির লংগদুতে গুলিতে ইউপিডিএফ কর্মী সহ নিহত 2, অভিযোগের তীর জেএসএস এর দিকে। এবং হিমাগারে ডিম মজুতে ডজনে খরচ 1 টাকা 20 পয়সা। ব্যবসায়ীরা বাড়তি লুটে নিচ্ছে 23 টাকা। বাজার অস্থিরতার কারণ জানলেও দায় এড়িয়ে গেলেন ভোক্তার ডিজি। শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। বলছি আলোচনার শিরোনাম রাজনীতির বাহাস। খবরের শিরোনামে শুনছিলেন বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক নেতারা প্রতিদিন পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন। আজকেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নিজেদের মতো করে মন্তব্য করেছেন। এসব সহ অন্যান্য সমসাময়িক বিষয় আলোচনা করব। মুস্তফা কামাল ভাই, আপনাকে আলোচনা শুরু করতে চাই, যেটি রাজনীতির নানা বাহাস। খবরের শিরোনামে বলছি, আমার আলোচনার শিরোনাম বলছি, খবরের শিরোনামে একটা বিষয় আছে আজকে, রাজনীতির মাঠে অর্থনীতির ভাস। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রশ্ন রেখেছেন যে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢুকতে হবেই কেন, এবং আরেকটা প্রশ্ন তিনি রেখেছেন যে পৃথিবীর কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকরা অবাধে ঢুকতে পারেন। বিএনপি নেতারা এটি নিয়ে বলছেন যে সরকার লুটপাট আড়াল করতে সাংবাদিক প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। এবং আপনি জানেন, এই প্রসঙ্গে আজকে রাজনৈতিক দলের নেতারা এটি নিয়ে কথা বলেছেন। গণমাধ্যম কর্মীরা বাংলাদেশ ব্যাংকে ঢুকতে গেলে অনুমতি লাগবে, এই প্রেক্ষাপটে কিছুদিন কর্মবিরতিও পালন করেছে। বাংলাদেশ ব্যাংকের খবরাখবর সংগ্রহ থেকে বিরত ছিলেন। তো সবকিছু মিলে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন এই ঘটনাটাকে? জি, ধন্যবাদ আপনাকে। বিষয়টা কিন্তু একদম সাম্প্রতিক বিষয় না, বরং বাহাস দেরি হয়ে গেছে, আজকে উঠে এলো। জি, তো সেটা ইস্যুর সংকটে হোক আর কৌশলের কারণে হোক, যখন সাংবাদিকদের সেখানে নিষিদ্ধ করা হলো, সেটার কারণ কিন্তু ব্যাখ্যা করা হয়নি, কি কারণে তারা নিষিদ্ধ। কিন্তু জনমনে বা বিভিন্ন মহলের প্রশ্ন ছিল যে হয়তোবা ভিতরে এমন কিছু ঘটেছে যে কারণে সাংবাদিকদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেখানে অনেকটা রেস্ট্রিকশনের মতো। তো কারণটা নিয়ে নানান সংশয় ছিল, কিন্তু সুনির্দিষ্ট কোনো কথা কিন্তু ছিল না। তো স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় যে তথ্য গোপন করা অথবা তথ্য ধামা চাপা দেওয়ার একটা কৌশল হয়ে থাকতে পারে। কিন্তু সাংবাদিকতার নানান ঘটনায়, আবার স্বাভাবিক ঘটনায়ও এটা প্রমাণিত, যখনই কোনো তথ্য চাপা দেওয়ার চেষ্টা করা হয়, তথ্য বরং তখন আরও বেশি প্রকাশ পায়, এবং সেটা তখন কিছুটা বিকৃত হয়ে প্রকাশ পায়। কারণ তথ্য আটকে রাখা যায় না, বাতাসের মতো, এটা পানির মতো। তো এই কানাঘুষার মধ্যেই কিন্তু বাংলাদেশ ব্যাংক বিষয়ক একটা খবর চলে এসেছে গণমাধ্যমে। সেটা আবার বাংলাদেশের কোনো সাংবাদিকের মাধ্যমে নয়, ভারতীয় একটি পত্রিকার মাধ্যমে, যে সেখানে আবার হ্যাকিং হয়েছে। তবে সেই পত্রিকার খবর নিয়ে আবার যথেষ্ট বিশ্বাসযোগ্যতার প্রশ্ন আছে, বিভিন্ন সময় দেখা গেছে। তো কিন্তু প্রশ্নটা কিন্তু সামনে চলে এসেছে, তো এতে করে সন্দেহের সাথে একটা মিল আছে। আবার এই প্রেক্ষিতে আমার যেতে হয় 2016 সালে। তখনও কিন্তু আমাদের এখানে যে হ্যাকিং হয়েছিল বাংলাদেশ ব্যাংকে, সেটাও তথ্য কিন্তু আমরা বাংলাদেশের গণমাধ্যম থেকে পাইনি, সেটা ফিলিপিন থেকে এসেছিল ওই তথ্যটা। তাহলে এখন যে প্রশ্ন এসেছে, ওখানে সাংবাদিকরা সেখানে যেতে হবে কেন, তো এই প্রশ্ন আবার এতদিন পরে কেন? প্রশ্নের পেছনে কিন্তু প্রশ্ন থাকে। তাহলে এত বছর যে সাংবাদিকরা ওখানে গেছে, সেটা কি জরুরি ছিল না? আবার তিনি
পাল্টা প্রশ্নও রেখেছেন, কারণ রাজনীতিকদের পাল্টা প্রশ্নের অভাব হয় না, তাৎক্ষণিক দিতে পারেন তারা, তাদের ওই সুবিধাটুকু আছে। বিশেষ করে বড় দুটি দলের তারা যেই প্রশ্ন থ্রো করেন সেটাই গুরুত্ব বহন করে। আমাদেরও পিক করতে হয় গণমাধ্যমে যেহেতু কাজ করি। তো আলোচনা হতে পারে যে বিশ্বের কোথায় কোথায় বাংলাদেশ ব্যাংকে বা কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক ঢুকতে দেওয়া হয় না, সম্ভবত রেকর্ড কম, আমি যতটুকু ঘাটাঘাটি করেছি। এই ক্ষেত্রে আবার বিএনপির দিক থেকে তারাও সেটাকে বেশ ভালো ইস্যু হিসাবে নিয়েছেন, এবং আজে বাজে কিছু শব্দ আছে, কিন্তু আজকে যে শব্দটা আমি মুখেও আনতে চাচ্ছি না, বিএনপির একজন সিনিয়র নেতা বলেছেন বাংলাদেশ ব্যাংকই নিষিদ্ধ, এরপর একটা শব্দ আছে আমি উচ্চারণ নাই করলাম। সেই ক্ষেত্রে আবার সিপিডি বলেন বা সুজন, যে সংগঠনগুলো আমাদের অর্থনৈতিক বিষয়ে বিভিন্ন ভূমিকা রাখে, তারা কিন্তু আজ বলতে বলতে এই কথাও বলে ফেলেছেন যে বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে গিয়ে সরকার ব্যাংকগুলোর অবস্থা খারাপ করে ফেলেছে, সেটা আবার লুকানোর চেষ্টার অংশ হিসাবে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি কাগজে কলমে নিষিদ্ধ করা হয়নি, বিভিন্ন সরকারি বেসরকারি অন্যান্য ব্যাংকেও সেটার জের পড়েছে। সাংবাদিকদের বিষয়ে খুব সাবধানতা অবলম্বন করেন কর্মকর্তা কর্মচারীরা, যেখানে কদিন আগেও সাংবাদিকদের সাথে তারা একটা যোগাযোগ রাখতেন, তথ্য দিতেন, তথ্য নিতেন, সেটা গত কয়েকদিন থেকে কিন্তু অনেকটা বন্ধ। আবার সাংবাদিকরা ব্যাংক বিমুখ অনেকটা, তাদের অভিমান আছে ওখানে, বা অভিমান কাজ করছে, অথবা সেটা একটা কৌশলও হতে পারে। কিন্তু আজকে বিষয়টা যেভাবে আবার সামনে চলে এসেছে, সম্ভবত এটার যে আরো কদিন চলবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ বাবু ভাই। ধরুন ব্যাপারটি হচ্ছে এখন অনেক প্রশ্ন তোলা যাবে, বা আমাদের মোস্তফা কামাল ভাই কিছু প্রসঙ্গের অবতারণা করেছেন, এই বিষয়গুলো হলো কিনা, এখন আসলে কি হয়েছে বা কি হয়নি সেটি তো পুরোটাই হচ্ছে অনুমান, সেটা হচ্ছে পুরোটাই হচ্ছে সম্ভাবনা বা আশঙ্কার কথা। কিন্তু মূল বিষয় যেটি হচ্ছে, স্বাভাবিকভাবেই যখন এতদিন ধরে তো অবাধেই যেতেন গণমাধ্যম কর্মীরা, তো আজকে যখন এটি নিয়ে বা দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কথা বলেন, তখন তো একটা প্রশ্ন ওঠে যে আসলে যেটি মোটামুটি নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল, সেটির মধ্যে যখন হঠাৎ করে একটি কড়াকড়ি আসে, তখন কিছুটা প্রশ্ন ওঠা স্বাভাবিক কিনা। আমি স্বাভাবিক মনে করি না। এই কারণে, আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংক আমাদের কেন্দ্রীয় ব্যাংক, এই ব্যাংকের বিষয়গুলো নিয়ে সাংবাদিকরা সবসময় যাওয়া আসা করেন, এটা স্বাভাবিক। যখন প্রশ্ন উঠেছে তখন নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংক মনে করেছেন যে এখন তথ্যবিহীন একটি ঘটনাকে সামনের দিকে যেভাবে এগিয়ে আনার চেষ্টা চলছে, রাজনীতি চলছে, এখানে বিরোধী দল কথা বলছে, বিভিন্ন সংগঠন কথা বলছে, তখন এই বিষয়টিকে যদি বাংলাদেশ ব্যাংক মনে করেন যে যথাযথ নয়, শুধু শুধু এসে এটাকে প্রতিদিনও তথ্যবিহীন কথাবার্তা বলে দেশে যদি উস্কিয়ে দেওয়া হয়, মানুষকে যদি ভুল বোঝানো হয়, সেই সত্ত্বেও তো তারা সাংবাদিকদেরকে আপাতত যাওয়াটা বন্ধ রাখতে পারেন। এটা তেমন কোনো বিষয় নয় যে এটাকে নিয়ে যে যখন তখন যার যে ইচ্ছে রাষ্ট্রের একটা কেন্দ্রীয় ব্যাংক নিয়ে কথা বলতে পারেন বা বলা সমীচীন হবে। যেমন দেখলেন আপনি বিএনপি কি বলে ফেলেছেন, সুজন কি বলে ফেলেছেন, এই বিষয়গুলিতে যদি কেউ বলে ফেলেন, যেমন মোস্তফা কামাল ভাই বলেছেন যে তথ্য হলো পানির মতো, বাতাসের মতো, তো এইটা বাতাসের মতো আর পানির মতোই যদি হয়, তাহলে এই বিষয়টিকে সর্বজনীন করার চেষ্টা করছেন যারা, তারা তো উদ্দেশ্যমূলক করছেন। রাষ্ট্র তো সেটাকে প্রটেক্ট করবেনই, এটাই স্বাভাবিক। এই স্বাভাবিক চিন্তা চেতনার মধ্য থেকে আমি মনে করি সাংবাদিকরা আপাতত এই বিষয়ে নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন সেই বিষয়ে তারা কিন্তু কোনো প্রশ্ন না করে বিষয়টি নিজেরা ভাবা উচিত, যে যখন একটি বিদেশের পত্রিকায় একটা নিউজ করেছে, নিউজকে বিউজ করে যখন বিভিন্ন সংগঠন কথা বলছে, তখন রাষ্ট্রের এবং ব্যাংকের নিরাপত্তার স্বার্থে সেখানে সাংবাদিক যাবেন না বলে যে সিদ্ধান্ত নিয়েছেন, এটা অমূলক কিছু নয়। জি, ধন্যবাদ শামীম ভাই। অমূলক কিছু নয়, সাংবাদিক যাবেন না বলে যে সিদ্ধান্ত সাময়িক, এটা বাবু ভাই মনে করছেন। পাশাপাশি আমাদের মোস্তফা কামাল যে প্রশ্নটা রেখেছেন, মানে ধরুন আপনি যখন একটা জায়গাতে কিছু যেটা ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার, মানে যেতেন রেগুলার, হঠাৎ করে যখন এরকম একটা ব্যাপার আসবে, কিছু প্রশ্ন ওঠা স্বাভাবিক, এটি একটি বিষয়। আবার আরেকটি বিষয় এখানে বিবেচনা নেওয়া যেতে পারে, ধরুন কোনো ইস্যু নিয়ে যখন আমাদের রাজনৈতিক দলগুলো পাল্টাপাল্টি কথা বলা শুরু করেন, তখন এটার মধ্যে ফ্যাক্ট যাই থাকুক না কেন, রাজনৈতিক রং কিন্তু চলে আসে। জি, প্রথম বিষয়টা হচ্ছে মানে বাংলাদেশে অনেক জায়গাতেই তো সাংবাদিকদের বা সাধারণ মানুষের এন্ট্রি নিষিদ্ধ করা আছে।
কেন্দ্রীয় ব্যাংকে নিষিদ্ধ হতে পারে, আমি জানি না পৃথিবীর অন্য দেশে কেন্দ্রীয় ব্যাংকে কি অবস্থা, কিন্তু ব্যাপারটা ছিল এতদিন ছিল অবারিত ওপেন দান, হঠাৎ করে এটা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এবং হঠাৎ করে বন্ধ করে দেওয়ার সাথে রিজার্ভ তো আমাদের এখানে চুরি হয়েছে অ্যাডমিটেডলি, আবার চুরি হয়েছে এমন একটা গুজব শোনা যাচ্ছে। জি রাইট। সেই গুজবের সময় বন্ধ করাটা খুবই মানে কোইন্সিডেন্টাল, এবং সেটা সন্দেহ গুজবের আগে বন্ধ করা, গুজবের আগেটা বন্ধ করাটা। তো সেখানে একটা তো এটা তো সরকার আগেও করতে পারতো, পরেও করতে পারতো, এখনই কেন করলো সরকার বলতে বাংলাদেশ ব্যাংক? এইটা একটা মানে কনফিউশন আসছে। আর ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের পার্টির সেক্রেটারি, আবার ক্যাবিনেট মেম্বার হিসেবে উনি সরকারের যে কোনো বিষয়ে বলতে পারেন। তো আওয়ামী লীগের সেক্রেটারি হিসেবে বাংলাদেশ ব্যাংকের ইস্যুটা কি ওনার বলার বিষয় তো আমার মনে হয় না। আপাতত দৃষ্টিতে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সর্বোচ্চ অর্থ মন্ত্রণালয় বলতে পারে। এইখানে মনে হচ্ছে যে ওই যে সরকার আর দল এক হয়ে গেছে, মানে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ সরকার মনে আলাদা কিছু না, একটা সত্তা হয়ে গেছে প্রশাসন মিলে। এই যে আপনি বলছেন না আওয়ামী লীগ সরকার আলাদা কিছু না, আমাদের এখানে আমাদের ব্যবস্থা যখনই যে দল ক্ষমতা ছিল, দল আর সরকার কি কোনো সময় আলাদা কিছু ছিল? আমরা কি পার্থক্য করতে পেরেছি? না, পার্থক্য না থাকলেও মানে দলের সাধারণ সম্পাদক বা দলের সভাপতি হিসেবে কেউ রাষ্ট্রীয় বিষয়গুলো নিয়ে মনে হয় এভাবে কথা বলতো না, একটা গ্যাপ রাখতো, একটা মার্জিন রাখতো, একটা মার্জিন একটা রাখা উচিত। আদারওয়াইজ তো এন্টার রাষ্ট্র ব্যবস্থাই হচ্ছে যে এক না করা, কিভাবে এটা আলাদা রাখা যাবে, কিভাবে এটাকে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স রাখা যাবে, সেটাই তো রাষ্ট্র। তো সেইখানে মনে হচ্ছে এটা নাই। ইন্ডিয়াতে 1992-র দিকে একটা ঘটনা ঘটেছিল, তারা সোনা বন্ধক রেখে টাকা লোন দিচ্ছে যখন গ্রেট তাদের ইকোনমি অবস্থা খারাপ। তারপরে মনমোহন সিং তো ওপেন মার্কেট এনে, তখনও এই প্রবলেম হয়েছিল, সাংবাদিকরা কেন্দ্রীয় ব্যাংকে যাচ্ছিল, রিপোর্ট করছিল। তবে সেই সময় ইন্ডিয়ান গভর্নমেন্ট টোটাল ওপেন অ্যান্ড ট্রান্সপারেন্ট ওয়েতে বলেছে যে আমাদের অর্থনীতি খারাপ, আমরা দেউলিয়া হয়ে যাব, আমরা এখন কেন্দ্রীয় ব্যাংকের সোনা বন্ধক রেখে, কাগজে কলমে বন্ধক রেখে আমরা অন্য দেশ থেকে টাকা ধার নিয়ে দেশ বাঁচাবো, ওপেনলি বলেছিল। নাও বাংলাদেশে ওপেননেসটার সাহস সরকারের নাই, এবং যখন ওপেননেসের সাহসটা থাকে না তখন সন্দেহের উদ্বেগ ঘটে। 16 সালেই তো একটা সন্দেহ ছিল যে টাকা বলছেন লুট হয়েছে, চুরি হয়েছে, আপনি কনফার্ম এতটুকুই লুট হয়েছে, চুরি হয়েছে, এর বেশি হয়নি? এটা কি সরকার তথ্য দিয়ে ওই সময় সবাইকে কনভিন্স করেছে যে আর কোনো টাকা লুট হয়নি? এটা কিন্তু সেই সময় আমাদের একটা ছোট্ট কনফিউশন রয়ে গেছিলো কীভাবে লুট হয়েছে, সেটা নিয়ে কিন্তু কোনো অ্যাকুরেট রিপোর্ট আমরা দেখিনি। পাশের কম্পিউটারে ছিল বা যেসব কথা আমরা পত্রিকায় দেখেছি, এগুলো তো একটা সাধারণ আইটি সফটওয়্যারের অফিসেও এর থেকে বেশি সতর্কতা অবলম্বন করা হয়। আর কেন্দ্রীয় ব্যাংকে যদি ওইটুকু সতর্কতা অবলম্বন না করে, এটা কেন করলো না, কি দায়? ওটা তো রাষ্ট্রের টাকা, দেশের টাকা, মানুষের টাকা, সরকারের টাকা না। সরকার একটা ট্রাস্টি ফর দ্য টাইম বিং। তো সেইখানে যদি সাংবাদিকরা, এখন যেটা উচিত বাংলাদেশ ব্যাংকের, আমি মনে করি যেহেতু জনমনে কোশ্চেন আছে, সাংবাদিকদের একটা পর্যায় পর্যন্ত তাদের অ্যালাউ করা উচিত, অথবা একটা ব্রিফিংয়ের ব্যবস্থা করা উচিত নিয়মিত, যাতে সাংবাদিকরা তাদের সংবাদের খোরাকটা মেটাতে পারে। কারণ তা না হলে এই সন্দেহ বাড়বে। আর সাংবাদিকরা যখন মেইন চ্যানেলে সংবাদ সংগ্রহ করতে পারবে না, তখন বাঁকা চ্যানেলে সংগ্রহ করবে, এবং তখন ক্রেডিবিলিটি বা তখন আরো বেশি গুজব সম্বলিত সংবাদ চলে আসে, তথ্যের বিকৃতিও ঘটতে পারে। এক্স্যাক্টলি। ধন্যবাদ মোস্তফা। আপনি এর আগে সিপিডির কথা বলছিলেন বা সুজনের কথা বলছিলেন, আমি একটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। ধরুন এটি একটি বিষয়, বা সিপিডি অর্থনৈতিক বিষয় নিয়ে কথা বলে, সিপিডি যেহেতু অর্থনৈতিক বিষয়ক একটি এনজিও, কিন্তু বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে বা অন্যান্য বিভিন্ন ইস্যু সম্পর্কে সিপিডি যেসব অ্যাজামশন, যেসব আগাম মন্তব্য বিভিন্ন সময় করেছে, অনেকেই বলেন সিপিডির কথা যদি সত্য হতো তাহলে বাংলাদেশ আজকে কবেই রসাতলে চলে যেত। মানে সিপিডি আজকে পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি নিয়ে ইতিবাচক কিছু তাদের গবেষণায় উঠে এসেছে বলে দেখা যায়নি। তো এই লাগাতারভাবে তাদের এই রকম মন্তব্যের প্রেক্ষিতে এটাকে সরকার যে একেবারে উড়িয়ে দেয় বা ডিনাই করে, সেটাও কি একেবারে যুক্তিহীন বলতে পারবেন আপনি? সেখানে বিষয়টা কিছুটা আপেক্ষিক। জি বলুন। প্রথমত তাদের কথাটা বা তথ্যটা বা ব্যাখ্যাটা যদি আমার পক্ষে যায়, জি, সেক্ষেত্রে আমার ভালোই লাগে। জি। আজকে সিপিডি সম্পর্কে বিএনপি যেরকম একটু সদয়, জি, ঠিক আপনি তাদের আমলের কথা ধরেন, তখন সিপিডি যখন কোনো তথ্য দিত, আওয়ামী লীগ খুব দ্রুত সেটাকে রিসিভ করত, যেহেতু তাদের পক্ষে যায়। তারা মনে এটা ধরুন রাজনৈতিক বাদানুবাদ, কিন্তু আমি বলছি ফ্যাকচুয়ালি আপনি বিষয়টাকে ব্যাখ্যা করেন তাহলে কি দাঁড়ায়? কিন্তু অর্থনৈতিকভাবে তাদের বলার অথরিটি আছে, কিন্তু আমি বলছি তারা যেভাবে করে নেতিবাচক সবসময় বলে যায়, জি, সেটাকেও পজিটিভলি এভাবে নেওয়া যায় যে সতর্ক করছে। আচ্ছা, সতর্ক করছে, কিন্তু তাদেরকে একদম বিএনপির সাথে মিলিয়ে ফেলা যে সিপিডি আর বিএনপি একই, ওই রকম রুক্ষতা না দেখালেও বোধ চলে। তাদেরকে তাদের কাজ করতে দেয়া যায়। আর তাদের সব তথ্য অথবা সব বিশ্লেষণ যে
এই সরকারের বিরুদ্ধে যাচ্ছে, ঠিক তাও না, কিন্তু হুম। মাঝে মধ্যে তাদের বিশ্লেষণে কিন্তু আশাব্যঞ্জক কিছু তথ্য আসে। উদাহরণ দিতে পারবেন? সিপিডি আশাব্যঞ্জক কিছু বলেছে? হ্যাঁ, বলেছে, বেশ এখন কয়েকবার পর্যন্ত? বলেছে। যেমন তারা যখন বলা হয়েছিল যে বিএনপির থেকে বলা হয়েছিল, হুম। খুব সিরিয়াসলি বলা হয়েছিল, জাতীয় পার্টির থেকেও বলা হয়েছিল, বিএনপির বক্তব্য ছিল যে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে। হুম। জাতীয় পার্টির থেকে অর্থাৎ ওনাদের চেয়ারম্যান মহোদয় বলেছিলেন যে শ্রীলঙ্কায় হয়েছে প্রকাশ্যে, বাংলাদেশে হয়েছে ভিতরে ভিতরে, এই একটু তফাৎ করেছিলেন। সিপিডির তখন বক্তব্য ছিল যে না, বাংলাদেশ শ্রীলঙ্কা হবে না, বাংলাদেশের প্রেক্ষাপট এবং প্রেক্ষিত ভিন্ন। ওই অংশটুকু আবার বিএনপির কিন্তু খুব একটা ভালো লাগেনি, একদম মন মতো হয়নি। সেই ক্ষেত্রে সিপিডি নিজেও একটা বাজে অবস্থায় আছে। অর্থাৎ যে কারণে প্রশ্ন এসে যায় যে তারা কি তাহলে তাদের অর্থনৈতিক গবেষণা অথবা রিসার্চ বা তারা মাঝে মধ্যে যে সেমিনার করেন, গবেষণাপত্র সম্পর্কে একটা রিপোর্ট দেয়, কিন্তু কখনো কখনো আপনি যেটা বলেছেন প্রশ্ন আছে বা সংশয় আছে, সেটা মাত্রার চেয়ে বোধহয় একটু বেশি হয়ে যাচ্ছে কখনো কখনো না, আমার মনে হয় যে বেশিরভাগ ক্ষেত্রে। গত মাস কয়েক ধরে, যেহেতু মাস কয়েক ধরে না, আমি যদি লাগাতার ভাবে গত মাস কয়েক ধরে যেহেতু অর্থনীতি একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ তাদের সাবজেক্টের সঙ্গে সেটা মিলে যায়। তো আবার বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা যেটা বললাম, কারো কথা যদি আমার পক্ষে যায় তাদেরকে একটু তোয়াজ তোষণ করা, তাদেরকে একটু কাছে টানার এই প্রবণতা তো আছেই, এই প্রবণতা আছেই। আপনি দেবপ্রিয় ভট্টাচার্য সহ আরো বিভিন্ন জনের কথা যদি সামনে আনেন, দেখবেন তাদেরকে এক সময় আওয়ামী লীগের খাস লোক বলা হতো। কোন দিক থেকে বলা হতো? তাদের অপোজিশন থেকে। তো এটাই হচ্ছে এক ধরনের নিষ্ঠুর বাস্তবতা। কখন কোনটা কার কাছে সত্য, কোনটা কখন কার কাছে তিক্ত, এটা নির্ণয় করা বড় কঠিন। ঠিক দুদিনের ব্যবধানে যে আবার সিপিডি আওয়ামী লীগের কাছে প্রিয় হয়ে যাবে না, সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। জি জি, ধন্যবাদ ডক্টর মোস্তফা কামাল ভাই। বাবু ভাই, আপনাদের দলের নেতারা আজকে বলছেন যে বিএনপি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই লিফলেট বিতরণের মতন কিছু কর্মসূচি দিয়ে গণমাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। আসলে বিএনপির কাছে যৌক্তিক কোনো ইস্যু নেই। বিএনপি নেতারা বলছেন যে যৌক্তিক ইস্যু তাদের অনেক আছে এবং সবকিছু মিলিয়ে এই সরকারের পতন ঘটানোই এখন তাদের প্রধান কাজ। 15 বছর আগে থেকেই তো প্রধান কাজ ছিল। 15 বছর জনগণের সমর্থন পাননি, সেই জন্য ওনারা সরকারকে কিন্তু ফেলে দিতে পারেননি, চেষ্টা করেছেন। এই চেষ্টা তো ওনারা করবেন, কারণ ওনাদের কাছে বাংলাদেশের সরকার এই বোধগম্য নয়। ওনাদের কাছে মনে হয় বাংলাদেশের গভর্নমেন্ট মানে ওনাদের শত্রু। তো সেই জন্য চিরশত্রু হিসাবে ভেবে নিয়েছেন বলেই এই বক্তব্যটা দিতে পারেন। যদি সত্যিকার অর্থে রাজনীতিবিদ হতেন, দেশকে ভালোবাসতেন, একটা রাজনৈতিক দল হিসাবে যে দায়িত্ব কর্তব্যবোধ, এই জ্ঞান যদি বিএনপির থাকতেন, তাইলে হয়তো এই কথাটা বলতেন না, ভিন্ন কথা বলতেন। ওনারা শুধু গভর্নমেন্টকে ফেলে দিবেন, গভর্নমেন্ট ফেলে দিলে ওনার এই স্বার্থ হয়তো পূরণ হবে, ওনারা সার্থক হবেন, কিন্তু এই রাষ্ট্রের কি অবস্থা হবে? ওনারা তো সরকারে ছিলেন, ওনারা বিরোধী দলে আছেন, ওনারা বেশ কয়েকবার এই দেশ পরিচালনা করেছেন। তখন কি হয়েছিল দেশটায়? তখন কি করতে পেরেছিলেন? মানুষের উন্নয়নের ভাবনা থেকে তারা বিরত ছিলেন, তাদের কর্মসূচি কখনো বাস্তবায়ন করতে পারেন নাই। এই দেশটাকে লুটেরার দেশ এবং লণ্ডভণ্ড করে দিয়েছিলেন। দেশের রাষ্ট্রপ্রধান হয়ে এবং প্রধানমন্ত্রীর সন্তান হয়েও কিন্তু এদেশের টাকা বিদেশে পাচার করতে আমরা দেখেছি। শুধু তাই নয়, পুরো বাংলাদেশটাকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলেছিলেন। যেই পানি আমাদের জীবন, সেই পানির অভাবে ঢাকাবাসী তখন কিন্তু নিরুপায় ছিলেন। সেই বাংলাদেশটাকে যখন এখন সাজিয়ে গুছিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে উন্নয়নের মাইলফলক, তখন বিএনপির বক্তব্য কি হতে পারে? শুধু সরকারকে ফেলে দিলেই ওনারা আবার আগের জায়গায় ফিরে যাবে, এই ভাবনা সম্পূর্ণটাই কাল্পনিক। এবং আমি মনে করি এই ধরনের কর্মসূচি যখন ওনারা দেন, দেশবাসী হাস্যকর একটা রাজনৈতিক দল হিসাবে বিএনপিকে ট্রিট করেন। ভবিষ্যতের কর্মসূচি হওয়া উচিত এদেশের জনগণের প্রতি তাদের আস্থা কিভাবে ফিরিয়ে আনবে, সেই ধরনের কর্মসূচি। সরকারের কোনো ভুল ত্রুটি থাকলে ছায়া গভর্নমেন্ট হিসাবে তারা দায়িত্ব পালন করবেন, সেই জায়গায় তো তারা নাই। কারণ তারা তো নির্বাচন করছেন না, নির্বাচন বয়কট করেন, প্রহসন করার চেষ্টা করেন। দেশে সবসময় সরকারের ভালো মন্দ কোনো কাজের আলোচনা না করে ওনারা শুধু সরকারকে ধাক্কা মেরে ফেলে দিতে চান। সুতরাং যারা বারবার ফেলে দিতে চান, ওনারা কোনোদিনই সরকারকে ফেলতে পারবেন না। জি, আপনাকে অনেক ধন্যবাদ। শামীম ভাই, একটা বিষয় আমাদের রাজনীতিতে খুব আলোচিত হয়, ইস্যু ভিত্তিক আন্দোলন হচ্ছে না। মানে এটি ধরুন গত বেশ কয়েক বছর ধরেই
মানে সরকারকে সমালোচনা করার মতন বা সরকার ঠিক মতো মেনটেন করতে পারছে না এরকম অনেক ইস্যু রয়েছে, বিশেষ করে দ্রব্যমূল্য, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি প্রসঙ্গগুলো এইসব ক্ষেত্রে সামনে আসে। এই ধরনের ইস্যু ধরে বড় ধরনের কোনো আন্দোলন দেখা যায় না, এরকম একটা কথা আলোচিত হয়। তো এই জায়গাতে আমার প্রশ্ন হচ্ছে আসলে মানে ব্যাপারটি হচ্ছে কি, ইস্যুভিত্তিক আন্দোলনকে কেন অ্যাড্রেস করা হচ্ছে না? আপনার বিশ্লেষণে কি ধরা পড়ে? বিরোধী রাজনৈতিক দলগুলোর কি এই জায়গাতে শক্তি নেই, নাকি বিরোধী রাজনৈতিক দলগুলো এই বিষয়কে গুরুত্বপূর্ণ মনে করে না? তারা কি মনে করে যে সরকার যারা আছেন এখন, আওয়ামী লীগ সরকার, তাদেরকে বিদায় করতে পারলে তারপরে আমরা এই ইস্যুগুলোকে নিজেরাই সমাধান করবো, এমনটা ভাবেন তারা, না কি? আসলে আপনার বিশ্লেষণ কি? বাংলাদেশের রাজনীতিতে ইস্যুভিত্তিক আন্দোলন আসলে রাজনৈতিক দল খুব বেশি করেনি। প্রায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাটের আন্দোলন, এটা বেসরকারি বিষয়ে ছাত্ররা করেছে, সফল হয়েছে। রাজনৈতিক ছিল। কোটা আন্দোলনটা করেছে ছাত্ররা, সেটাও কিন্তু সফল হয়েছে। শাহবাগে যুদ্ধপরাধীর ফাঁসির দাবির আন্দোলনটাও একটা ছিল, এটাও অনেকটা রাজনীতির দলের বাইরে। এর বাইরে আসলে রাজনৈতিক দল ইস্যুভিত্তিক আন্দোলন করেছে এমনটা আমাদের চোখে পড়ে না, এই কালচারটা বাংলাদেশে হয়নি। দেন আসেন আসলেও আন্দোলন করা সম্ভব কিনা। যে দেশে পুলিশ, প্রশাসন, সরকার, সরকারি দল এক হয়ে আছে, সেখানে আন্দোলন করা অলমোস্ট ইম্পসিবল। এখন আন্দোলন করা ইম্পসিবল মানেই কি একটা সরকার, একটা দল 100 বছর ক্ষমতায় থাকে? আপনি প্রথমে বিদায় শব্দটা বললেন, বিদায় তো একদিন হবেই দলের, 10 বছর, 20 বছর, 15 বছর, একদিন না একদিন কিন্তু বিদায় হবে। কিভাবে হবে সেটাই হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা। স্মুথ, সাডেন, না কি হবে? তো সেইটার জন্যই তো এই সিস্টেমগুলো আছে, ভোট, চেকস অ্যান্ড ব্যালেন্স, লিমিটেড মিডিয়া, সব কিছু মিলিয়ে একটা ধাপে ধাপে ইজ ডাউন প্রসেস হবে, ট্রানজিশন অফ পাওয়ার। 2001 সালের পরে বাংলাদেশে বা 1 সাল ছাড়া বাংলাদেশে কখনো কিন্তু শান্তিপূর্ণ হ্যান্ড অফ পাওয়ার হয়নি, এই আওয়ামী লীগই করেছিল। আরেকটা ইস্যু আপনি বলেছেন সিপিডি নিয়ে। দেখুন, ইকোনমিক্সে তো প্রেডিকশন ইকোনমিক্সটা করবে, বেস্ট ইকোনমিক্স সে যার প্রেডিকশন মিলে যাবে, এটা কিন্তু রকেট সায়েন্স না। এখন সিপিডি বাংলাদেশে কোনো দেউলিয়া হবে এই শব্দটা কিন্তু বলেনি, তবে অর্থনৈতিক অবস্থা খারাপ এইটা তারা অনেকদিন আগে থেকেই বলেছে এবং অনেক তথ্য দিয়েই তারা বলেছে। অর্থনৈতিক অবস্থা তো খারাপ, 48 বিলিয়ন থেকে আমাদের রিজার্ভ কি আজকে প্র্যাকটিক্যালি 13 বিলিয়ন হয়নি? এটা থেকে রিনাই করতে পারছে না। আমি যে জায়গাটাতে বলতে চাই, আপনি বলছেন যে হ্যাঁ এটা তো আসলে প্রেডিকশনই করবে, ইকোনমিক্স তো আর সব মানে প্রেডিকশনের ক্ষেত্রে তো সবসময় 2 এ 2 এ 4 একেবারে হুবহু মিলিয়ে দিতে পারবেন না। কিন্তু প্রেডিকশনগুলো সিপিডি বেশিরভাগ ক্ষেত্রে যেরকমটা করছে আসলে কি ওরকম কিনা, আমি সেই বিষয়টাই বলতে চাই। সেটা তো অর্থনীতিবিদরাই বলতে পারবে। এর থেকে খারাপও হতে পারে, এর থেকে ভালো হতে পারে, সেটা নির্ভর করবে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী লিডারশিপের উপরে। কিন্তু অর্থনীতিবিদের দায়িত্ব তো ঝুঁকিগুলো তুলে ধরা, অর্থনীতিবিদের দায়িত্ব তো শুধু প্রশংসা করা না। দায়িত্বশীল অর্থনীতি মানেই তো অর্থনীতি কি কি ঝুঁকি আছে। বাংলাদেশে এক্সপোর্ট বাড়ছে না, ডাইভার্সিফাইড হচ্ছে না। যদি এক্সপোর্ট ডাইভার্সিফাইড না হয় তাহলে আমাদের রিজার্ভ কি করে বাড়বে? রিজার্ভ না বাড়লে রিজার্ভ কমবে, রিজার্ভ কমলে এক পর্যায়ে আমাদের তেল, ডিজেল এবং এসেনশিয়াল কমোডিটি আনতে সমস্যা হবে। যখন সমস্যা হবে ইনফ্লেশন আরো বাড়বে। এটা তো একটা সিম্পল থিওরি। এখন এইখানে সরকার কি কি ইন্টারভেনশন করবে তার উপর নির্ভর করবে এটা কতটা অ্যাগ্রাভেট হবে। কিন্তু খারাপ যে একটু হবে এটা বোঝা যায়, খারাপ যে হবে এটা বোঝা যাচ্ছে। শেষ করে দিচ্ছি, দেখেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছিল মার্চে দুর্ভিক্ষের সম্ভাবনা আছে, দুর্ভিক্ষ তো হয়নি মার্চে, ওনারা কিন্তু একটা আশঙ্কা ছিল, কিন্তু ইন্টারভেনশন করে হয়নি। দেবপ্রিয় ভট্টাচার্যের মা তো আওয়ামী লীগের এমপি ছিলেন, এটা অনেকেই জানেন না। দেবপ্রিয় ভট্টাচার্যের সাথে তো আওয়ামী লীগের ভালো সম্পর্ক ছিল, আছে, এখনো আছে। কিন্তু সরকারের ক্রিটিসিজম করাটা সরকারকে শুনতে হবে, সরকার মানেই আপনাকে শুনতে হবে। শুনে আপনি সেগুলো রিয়্যাক্ট করবেন না, আপনি সেগুলো যেগুলো যৌক্তিক সেগুলো পদক্ষেপ নেবেন, এইটাই সরকারের দায়িত্ব। অনেক ধন্যবাদ মোস্তাক আল, খুব সংক্ষেপে বললেন। শামীম যে কথাটা বলছিলেন যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে কখনোই মানে ইস্যুভিত্তিক আন্দোলন খুব বেশি চোখে পড়েনি। তো আমি বলতে চাচ্ছি কেন? সেটা মানসিকতার বিষয়। প্রথমত অনেকগুলো কারণ আছে, যদি আপনি একটা একটা করে ধরেন সেই সময় হয়তো হবে না। এখানে কিন্তু গুলিয়ে ফেলা হচ্ছে যে কোনটা দল, কোনটা সরকার, কোনটা রাষ্ট্র, তিনটাকে কিন্তু আমরা গুলিয়ে ফেলছি। আবার রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন ঘটনায় বা বিভিন্ন কাজে কিন্তু এত কথা হয় না, যত কথা হয় আ কথা নিয়ে। জবাবের বিপরীতে একটা পাল্টা জবাব যখন দেয়া হয়, সেগুলোর মধ্যে একটা নান্দনিকতা থাকতে পারে। অর্থনীতির বিষয়ে বিএনপি বা বিরোধী দল যারা আছে আরও তাদের সমমনা, সেখান থেকে তারা বাংলাদেশকে শ্রীলঙ্কার মতো না, কিন্তু শ্রীলঙ্কার চেয়ে আরও খারাপ ভাবতে তারা অভ্যস্ত হয়ে গেছে অনেকটা। আবার সরকারের দিক থেকে জবাবের ক্ষেত্রে যে না,
শ্রীলঙ্কার চেয়ে একটু ভালো তারা বলে না, তারা বলতে চায় যে জাপান, সিঙ্গাপুর, কানাডার মতো আমাদের অবস্থা। আপনি দেখেন চিন্তার দূরত্ব আর প্রকাশের কত ব্যবধান। তারা কেউ কাউকে ছোট্ট খাট্ট ব্যবধানের মধ্যে রাখেন না। আবার যখন সম্বোধন করেন তাও এমন এমন সম্বোধন করেন, সামাজিকভাবে যদি আপনি ভাবেন পরদিন তাদের একজন আরেকজনের পক্ষে আসলে মুখ দেখাও সম্ভব না, এমন এমন বাজে বাজে শব্দ তারা ব্যবহার করেন। আপনি গত কয়েকদিনের দুপক্ষের কথা যদি আপনি দেখেন, এগুলো তো এক একটা আসলে শেষ কথার মতো। যদি আমরা বলি যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, এক পক্ষ আরেক পক্ষকে ভণ্ড, প্রতারক, চোর, ডাকাত এ ধরনের যত বাজে বাজে শব্দ আছে যেগুলো সচরাচর বলা হয়ে থাকে যে এগুলো কম বলা ভালো, তারা কিন্তু এগুলো অহরহ বলছেন। তো এগুলো বলতে গিয়ে পরস্পরের প্রতি যে খুব একটা শ্রদ্ধা থাকছে তাও না, যদিও মানুষ মনে করছে যে শ্রদ্ধা থাকা উচিত। তো সেই ক্ষেত্রে ওই যে নিষিদ্ধ শব্দটা আপনি বলেছেন শুরুতে, যেটা সাংবাদিক নিষিদ্ধ করার একটা দৃষ্টান্ত বাংলাদেশ ব্যাংকে, এরই মধ্যে গত কয়েকদিন যদি আপনি খেয়াল করে থাকেন, গত কয়েকটা মাস অন্তত আমার যেটা অবজারভেশন, গোটা রাজনীতির মধ্যে একটা নিষেধ নিষেধ শব্দ কিন্তু ব্যবহার হচ্ছে। আপনি বাসে ওঠেন, এক কর্নারে লেখা থাকে রাজনৈতিক আলাপ নিষেধ, চা দোকানে বসেন বলে রাজনৈতিক আলাপ নিষেধ। এটা আজকে না, এটা অনেক আগে থেকে নিষেধ। সম্প্রতি আরো বিজ্ঞাপন দেখেন এবার আপনি, এটা হচ্ছে সতর্কতা। আমি যে এই দুটা বললাম, বিভিন্ন স্কুল কলেজ যেগুলো ভালো রেজাল্ট করে তারা তাদের ক্যাম্পেইনে বলে শতভাগ রাজনীতি নিষিদ্ধ, এটা ক্রেডিট হিসাবে তারা বলে। তো এতে করে কিন্তু এটা রাজনীতির প্রতি এক ধরনের নিষেধ অথবা রেস্ট্রিকশনের মতো অশ্রদ্ধা তো অবশ্যই। সেটা যদি রাজনীতিবিদরা নিজেরা না ভাবেন সেটা তাদের জন্য কিন্তু দুঃখজনক, খুবই দুঃখজনক। কিন্তু আমি যেভাবে দেখি, না মোস্তাক, আমি যেভাবে, আপনি যেভাবে বলছেন এটাও একটা দিক, আরেকটা দিক হচ্ছে রাজনীতিবিদরা যেরকম ভাববেন এটা যেরকম, পাশাপাশি নাগরিক হিসাবে কিন্তু আপনি বলছেন শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নের জায়গার কথা, রাজনৈতিক সচেতন করাও দায়িত্ব অবশ্যই। কিন্তু সচেতনতার নামে রাজনীতিবিদদেরকে একা দায়ী না, একা দায়ী নয়, সেটা হচ্ছে রাজনীতিবিদরা কিন্তু প্রভাব রাখেন। জি, বেশ প্রভাব রাখেন। রাজনীতিতে আমাদের দূরত্বটা অনেক বেশি, মানে মতের পার্থক্য থাকবে, একাধিক রাজনৈতিক দল থাকবে, আপনি একটা ভাববেন, আপনার প্রতিপক্ষ রাজনৈতিক দল একটা ভাববে, কিন্তু অশ্রদ্ধার জায়গাটা বেড়ে যাচ্ছে কিনা। ঠিকই বলেছেন। এটার কারণ হলো যে অরাজনৈতিক কিছু লোক রাজনীতির শখে গ্যাস্টাপো কায়দায় বাংলাদেশের ক্ষমতা দখল করেছে। শুরু করেছেন জিয়াউর রহমান থেকে যদি আমি বলি, এই জিয়াউর রহমানরাই রাজনীতিকে এই দৌরাত্মের জায়গায় নিয়ে গিয়েছেন। আপনি জানেন, আমার চেয়ে অনেক ভালোটাই জানেন, বিকজ আপনি একজন প্রজ্ঞাসম্পন্ন সাংবাদিক, আপনার প্রথিতযশা সাংবাদিকতার সুনাম রয়েছে, সুতরাং আমাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে হবে না। যেমন মোস্তফা কামাল ভাই বলেছেন যে আমি বুঝতেই পারলাম না, উনি বললেন রাজনীতিকে নিষিদ্ধ করেন, এটা উৎসাহিত হচ্ছেন উনি। না না, উৎসাহিত হচ্ছে না, আবেগে আপ্লুত, আপনাদের দুর্দশা দেখে। আমাদের না, আপনাদের দুর্দশা আমাদের আক্রান্ত করে। সেই বিষয়টা নিয়ে কিন্তু আপনি বলবেন যে এটা করা ঠিক না, কিন্তু আপনি আবেগ আপ্লুত হইলেই শুধু চলবে না। আপ্লুত কোন দিকে হয়েছেন? আনন্দের দিকে? নো নো নো, রাজনীতিকদের কল্যাণে, দুঃখ বেদনা, তাদের সম্মানের রক্ষা। আমি শেষ করছি যে দেখেন যে এই জিয়াউর রহমান সাহেবরা রাজনীতিতে অনুপ্রবেশকারী, আমি মনে করি এই অনুপ্রবেশকারীরা এসে রাজনৈতিক দল করলেন, পর্যায়ক্রমে হুসাইন মোহাম্মদ এরশাদ একই কাজ করলেন, এরপর অনেকে চেষ্টা করলেন, কেউ কিন্তু রাজনীতিতে টিকে থাকতে পারেনি। সুতরাং যারা দৌরাত্ম্য দেখান তারা রাজনীতিতে টিকে থাকতে পারেন না। আজকের বাস্তবতায় 15 বছরের রাজনীতির ওই যে ভাষার পরিবর্তন বলেন, এটা কিন্তু শুধু একটি দল করছেন, একটি দল বলছেন এত তারিখের পর দেশে সরকার প্রধান থাকবে না, সরকার টিকবে না। এই যে নানান স্বপ্ন আর গল্প এগুলো সৃষ্টি করেছেন, এই বেফাস কথাবার্তা যারা সৃষ্টি করেছেন তারাই কিন্তু রাজনীতির বাইরে থেকে আসা। ওই দলগুলো দল ছুট, একটু চরিত্রহীন, আরো খারাপ ভাষায় বললে, আমি আমার ভাষা জ্ঞান কম, আমি বলতে পারবো না, যদি ওনারা যেটা বলেন লম্পট, বাটপার, ওরে বাটপার, এই ধরনের কিছু লোক নিয়ে যে রাজনৈতিক দলগুলি তৈরি হলো, তারা মনে করেন যে এই ধরনের ভাষায় তারা এগিয়ে যাবেন, এগিয়ে গিয়েছেন বলে। এরকম অনেক মানুষ বড় বড় মন্ত্রী হয়েছেন, অনেক বড় বড় পজিশন হোল্ড করেছেন, এখন আর তাদের কাছে রাজনীতিটা ভালো লাগে না, কারণ জনগণের আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়েছে হোসেন মোহাম্মদ এরশাদ, জিয়াউর রহমান, খালেদা জিয়ারা। এখন রাজনীতির ভালো দর্শন যখন আসছে তখন কামাল ভাইদের একটু খারাপ লাগে। জি, তিনজন কোনো ধন্যবাদ, আমি আপনার কাছে আসতে চেয়েছিলাম। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকে। আগামীকাল আবারও দেখা করার দর্শক আমন্ত্রণ রইল। শুভরাত্রি।